আসসালামু আলাইকুম। কবিরাজের এক বাক্স চুরি করে ভয়ানক এক জিনের কবলে পড়ে যায় নুকি। বাক্সের ভেতরে থাকা একটা ছুরির সাথে এই জিনটি কানেক্টেড ছিল। একে একে নুগির আশেপাশের সকলে শিকার হতে থাকে ওই জিনের। নুগির পরিবারও পড়ে যায় মহাবিপদে। নুগি যতই চেষ্টা করুক না কেন কিছুতেই এই ছুরি অথবা জিন থেকে পিছু ছাড়াতে পারছিল না, কেননা জিনটি মালিক হিসাবে তাকেই বেছে নিয়েছিল। এবার নুকি কি করবে? সে কি পারবে নিজের ইমান ঠিক রেখে এই জিনের হাত থেকে পিছু ছাড়াতে? জানতে হলে দেখতে হবে ইন্দোনেশিয়ায় সদ্য মুক্তি পাওয়া এই মুভিটির গল্প, যার নাম দোসা মুশরিক। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে একজন লোককে দেখা যায়, যে কিনা একটা বিশেষ রিচুয়ালের জন্য সমুদ্র থেকে পানি তুলে নিয়ে যাচ্ছিল। এই রিচুয়ালে একটা মেয়ে বসেছিল, যার নাম ছিল লক্ষ্মী। সামনে ছিল তার বাবা, যার পুরো শরীরে ছিল ক্ষতের চিহ্ন। সে ব্যথায় ছটফট করছিল। ব্রত নামের লোকটি পানি এনে একটা পাত্রে ঢেলে দেয়, আর এরপর শুরু করা হয় রিচুয়ালটি লক্ষ্মীর বাবা নার্তই করছিল। সে একটা বিশেষ আঁকাবাঁকা ছুরি তুলে নেয়। এই ছুরিটিই ছিল এই রিচুয়ালের প্রধান বস্তু। এটা নিয়ে নার্ত রক্ত বিসর্জন দিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করে, যেন সে কাউকে ডাকছিল, যার নাম ছিল নীলোরপাতি। ছুরিটি আপনা আপনি হয় ভাসতে আরম্ভ করে। মাঝে মাঝে মনে হয় নার্তর আশেপাশে কেউই নেই, সে একা বসে আছে। আবার মাঝে মাঝে দেখা যায় তার আশেপাশে সকলেই আছে। রিচুয়াল যত সামনে এগোচ্ছিল, আস্তে আস্তে করে তার শরীরের সব ঘাগুলো মিলিয়ে যাচ্ছিল। আর এভাবেই রিচুয়াল শেষ হতে হতে তার শরীরের সব ঘা শেষ হয়ে যায়। সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। যা দেখে তখনই লক্ষ্মী সেখান থেকে উঠে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এখন দৃশ্য পরিবর্তিত হয় এবং ইন্দোনেশিয়ার ওই একই গ্রামে আমরা এক পরিবারকে দেখতে পাই, যেখানে ছিল মা সুমি এবং তার দুই সন্তান নুগি এবং তারি। তারি বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল। তখনই নুগি সেখানে আসে এবং তাকে মনে করিয়ে দেয় এখনই তো তাদের বের হতে হবে, সে কেন এখনো রেডি হয়নি। তাদের কথা থেকে আমরা জানতে পারি তাদের মা সুমি অসুস্থ, যে কারণে নুগি এখন চাইছিল তাকে একজন শামানের কাছে নিয়ে যেতে, কেননা তাদের কাছে অত টাকা নেই যে তারা চিকিৎসা করাতে পারবে। তারই যেহেতু ইসলামিক ব্যাপারে অনেক বেশি মেনে চলতো, তাই সে কিছুতেই চাইছিল না তার মাকে শামানের কাছে নিয়ে যেতে। তবে নুগির কথার সাথে সে পেরে ওঠে না, কেননা তাদের কাছে আর কোনো চয়েজও ছিল না। তাই তো মাকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে যায় নুগির কথা মেনে মাকে নিয়ে ওই শামানের কাছে যেতে। আর এই শামান আর কেউ নয় বরং নার্ত ছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে অনেকেই এসেছিল চিকিৎসার জন্য। বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা। নুগি এবং তারির মা সুমির দুই পাই নষ্ট হতে চলেছিল এই ঘায়ের কারণে। তাই তো তাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, যে ফর্মে মায়ের পাশাপাশি তাদের দুই ভাই বোনের ইনফরমেশনও দিতে হচ্ছিল, তাদের জন্ম তারিখ থেকে শুরু করে সবকিছু। ব্যাপারটা তারিকে আরো বেশি চিন্তিত করছিল। তবে নুগি এত কিছু ভাবছিল না, সে তো ব্যস্ত ছিল তার ফোন নিয়ে, যা দেখে তারই বেশ বিরক্ত হয়। এখন নুগি ফোনটি রেখে দিয়ে সামনে দিকে তাকাতেই সে দেখতে পায় বিভিন্ন মানুষেরা খামে করে টাকা রাখছিল সামানের জন্য, যে টাকাগুলো রাখা হচ্ছিল একটা বাক্সতে করে। এখন দেখতে দেখতে তাদের পালা চলে আসে। তাদেরকে নিয়ে যাওয়া হয় একটা বিশেষ ঘরে, যেখানে নিয়ে সুমিকে বসিয়ে দেওয়া হয়। তাকে সেখানে রেখে নুগি এবং তারি বসে পড়ে সামনে থাকা একটা সোফাতে। সবকিছু তাদের সামনেই ঘটছিল। সেখানে ছিল ভয়ানক সব মূর্তি, যা দেখে তারির মনে আরো বেশি অস্বস্তি লাগে। সেখানে নার্তও ছিল। নার্ত সেখানে থাকা পর্দাটি ছেড়ে দেয় এবং সুমির সাথে ভেতরে গিয়ে বসে। এরপর সে তুলে নেয় ওই বিশেষ ছুরিটি, যে ছুরিটি দিয়ে সে এবার রিচুয়াল শুরু করতে চলেছিল। মন্ত্র পড়ে সে ওই ছুরি দিয়ে সুমির পিঠে কাটতে আরম্ভ করে। কেটে কেটে সেখানে কিছু একটা লিখছিল সে। তারি তাকে থামাতে যেতে চাইছিল, তবে তাকেই থামিয়ে দেয় নুগি। ওই সময় নুগি ভয়ানক কিছু একটা দেখতে পায়। কিছু একটা এসে তার মায়ের পিঠের রক্ত খাচ্ছিল। সে এতে করে বেশ চমকে ওঠে। আস্তে আস্তে তার মায়ের পায়ের সব ক্ষত দূর হয়ে যায়। ওই সময় নুগির মনে হয় ঠিক তার কাছে কোনো এক শক্তি রয়েছে, তবে সেখানে তো কেউই ছিল না। এখন রিচুয়াল সম্পন্ন হয়ে গিয়েছিল। তার মা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছিল, এমনকি সে এখন নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছে, যে কারণে সে ভীষণ খুশি ছিল।
নার্তো এখানে নুগিকে একটা পুটলি দিয়ে দেয় এবং বলে এই পুটলিটি তাদের বাসায় ঝুলিয়ে রাখতে। এর ফলে সকল নেগেটিভ এনার্জি থেকে তাদেরকে রক্ষা করবে এটি। এখন সেখান থেকে যাওয়ার সময় নুগি নার্তোর লোক ব্রতকে কথা বলতে শুনতে পায়, যে কিনা ফোনে কাউকে বলছিল 2 রাতের জন্য নার্তো বাড়িতে থাকবে না। ওই সময়ও নুগির নজর তার কাছে থাকা ওই টাকার বাক্সে ছিল। এখন তারা ফিরে যায় বাড়িতে ফিরতেই ঘরের বাইরে একটা বক্স পড়ে থাকতে দেখতে পায় তারি, যেটা সে নুগিকে দিয়ে দেয়। এটা নুগির নামে এসেছিল, আর এই বক্সের ভেতর ছিল একটা কাটা আঙুল, সেই সাথে কাগজে লেখা একটা হুমকি যে দ্রুত সময়ের মধ্যে লোন পরিশোধ না করা হলে তার আঙুলও এইভাবেই কেটে ফেলা হবে। ফলে নুগি অনেকটা ঘাবড়ে যায়। তবে আপাতত এই চিন্তা বাদ দিয়ে সে তার মায়ের প্রোটেকশনের জন্য ওই পুটলি দুটো ঝুলিয়ে দেয়, আর এরপর দ্রুত বেরিয়ে পড়ে কাজের জন্য। সে ওই এলাকার একটি পুরনো অ্যান্টিক শপে কাজ করত, যেখানে পুরনো সব অ্যান্টিক জিনিসপত্র বিক্রি করা হতো। তার বসকে আমরা দেখতে পাই, যে কিনা একজন কাস্টমারের সাথে কথা বলছিল। সে তাকে বিভিন্ন ধরনের অ্যান্টিক ছুরি দেখাচ্ছিল। নুগি তখন ভেতরে যায় এবং সেখান থেকে আরেকটা ছুরি বের করে নিয়ে আসে। সেটা দেখাতে থাকে ওই খরিদ্দারকে। সে এই সব কিছু দেখে অনেক প্রশংসা করে তাদের কালেকশনের। তবে সে আরো ইউনিক কিছু চাইছিল, আরো পুরনো এবং আরো দামি হলেও এই ব্যাপারে কোনো সমস্যা নেই। এরকম কিছু পেলে তারা যেন তার সাথে যোগাযোগ করে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন নুগির বস তাকে জিজ্ঞাসা করে সে এত দেরি করে এলো কেন। উত্তরে নুগি বলে যে পরিবারে একটু ঝামেলা হয়েছিল। নুগি এখানে তার কাছে কিছু অ্যাডভান্স টাকা চায়। সে তাকে বলে আগামীকাল থেকে সকাল সকাল তাকে এখানে আসতে হবে, তা না হলে তার চাকরিটাও থাকবে না। একথা বলে সে সামান্য কিছু টাকা নুগিকে দিয়ে দেয়। এখন ডিউটি শেষে নুগি একটা দোকানে বসেছিল। তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে থামে এবং সেখান থেকে বেরিয়ে আসে কয়েকটা গুন্ডা। নুগি তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলে এবং দৌড়ে পালাতে আরম্ভ করে। লোকগুলো তার পিছু করতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে বাজারের মাঝে চলে আসে, যেখানে ওই লোকগুলো সামনে থেকে এসে তাকে ধরে ফেলে। আর এরপর তাকে মেরে ধরে নিয়ে আসে একটা পুরনো গোডাউনে, যেখানে প্রবেশের সময় নুগি দেখতে পায় একটা ছেলেকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে। আর এর কারণ হলো সে সময় মতো লোন শোধ করেনি। আর এই কারণেই মূলত নুগিকে ধরে আনা হয়েছিল, যে কারণে নুগি এখন ভীষণ ভয় পাচ্ছিল বসের সামনে যেতে। এই গুন্ডাদের বসের নাম ছিল টিটো। টিটোর সামনে এনে নুগিকে ফেলে দেওয়া হয়। তখন বসের কথা থেকে আমরা জানতে পারি নুগি কিছুদিন আগেই তার মায়ের ট্রিটমেন্টের জন্য তার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যা সে পরিশোধ করতে পারেনি সময় মতো। আর এখন সে বসের ফোন পর্যন্ত ধরছে না, যে কারণে গুন্ডাদের বস টিটো তার উপর ভীষণ রেগেছিল। সে তাকে শাসাতে থাকে যে আগামী 2 দিনের মধ্যে সে যদি তার পাওনা টাকা শোধ না করে তাহলে সে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসবে তাকে এবং প্রচণ্ড মারধর করে শেষ করে দিবে। শুধু হুমকিই দেয় না, বরং তার লোকদেরকে দিয়ে নুগিকে সে পিটায়ও। আর এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে আমরা নার্তোর বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে অফারিং নিয়ে একজন লোক তাকে নেওয়ার জন্য এসেছিল। এই লোকটির সাথেই আজ এই গ্রামের বাইরে যাওয়ার কথা তার। লোকটি এখানে নার্তোকে তার মেয়ে লক্ষ্মীর কথা জিজ্ঞাসা করে। তখন নার্তোর কথা থেকে আমরা জানতে পারি লক্ষ্মী তার উপর রাগ করেই এখান থেকে চলে গিয়েছে। মূলত নার্তো তাকে এই সব রিচুয়ালে ইনভলভ করতে চাইছিল, তবে লক্ষ্মী এরকমটি চায়নি, যে কারণে সে রাগ করে তার বাবার সাথে এখন কথা পর্যন্ত বলে না। এখানে এক বুক ভরা আশা নিয়ে নার্তো বলে যে খুব শীঘ্রই সে ওই ব্যক্তিকে খুঁজে বের করবে যাকে সে এই দায়িত্ব দিয়ে দিবে এবং দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাবে লক্ষ্মী। যা বলা মাত্রই হঠাৎ করেই তার হাত কাঁপতে আরম্ভ করে। তার ভীষণ কষ্ট হতে থাকে। ফলে সে বুঝতে পারে নীল ওরপাতি তার উপর রেগে গিয়েছে। তাই সে বারবার তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে যে সে তার দায়িত্ব শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করবে। এখন এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা তারিদেরকে দেখতে পাই। তারি এবং তার মা সুমি একসাথে নামাজ আদায় করছিল। বহু বছর পর সুমি নিজ পায়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। বাড়িতে ঢুকেই নুগি এই দৃশ্য দেখে অনেকটা খুশি হয়ে যায়। তার যেন শান্তি লাগে এই সব কিছুর জন্য। তখনই তার চোখ পড়ে পিলারের দিকে, যেখানে সে ওই পুটলিটা ঝুলিয়ে রেখেছিল। পুটলিটা এই মুহূর্তে সেখানে ছিল না, তাই সে দ্রুত তারিকে ডাকতে থাকে। তারি মোনাজাত শেষ করে তার দিকে তাকায়। তখন সে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারি বলে সে সেটা ফেলে দিয়েছে, কেননা তার মতে এটা ঘরে রাখলে মুশরিক হয়ে যাবে, তারা আল্লাহর সাথে শিরক করা হয়ে যাবে। তবে নুগি এইসবে একদমই কান দেয় না।
সে আবার ওই পুঁটলিটা তুলে নিয়ে আসে এবং সেখানে ঝুলিয়ে দিয়ে বলে সে এরকমটি আর যেন দ্বিতীয়বার না করে, তা না হলে তাদের মায়ের সমস্যা হতে পারে। ফলে তারিও আর কোনো কথা বাড়ায় না। সে বরং নুগিকে জিজ্ঞাসা করে তার মুখের দাগগুলোর ব্যাপারে, যেগুলো মার খেয়ে হয়েছিল। তবে নুগি এখানে তারিকে কিছুই বলে না। সে তাকে ওই অ্যাডভান্সের টাকাগুলো দিয়ে বলে সংসারের ভার সামলাতে এবং ভেতরে চলে যায়। সে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। ভেতরে গিয়ে সে ওই সকল কথাই ভাবছিল, ওই কাটা আঙুলের কথা, ওই মারপিটের কথা, সেই সাথে ওই টাকার বাক্সের কথা, যেটা সে নার্তোর বাড়িতে দেখেছিল। তো নুগির মাথায় এখানে একটা বুদ্ধি খেলে। সে ওই রাতেই চোরের বেশে বেরিয়ে পড়ে নার্তোর বাড়ির উদ্দেশ্যে। সে মূলত জানতো আজ রাতে নার্তো বাড়িতে থাকবে না, আর এই সুযোগে সে তার আলমারি থেকে ওই টাকার বাক্সটি চুরি করতে চাইছিল। সে সকলের চোখ এড়িয়ে ঠিকই দরজা পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর দরজার তালা কোনো মতো খুলে ভেতরে প্রবেশ করে সে। ভেতরে সে একটা বিশেষ ঘর দেখতে পায়, যার ভেতরে মূর্তির মতো জিনিসপত্র ছিল। সে বুঝতে পারে এটাই নার্তোর বিশেষ ঘর হবে, এখানেই হয়তোবা সে টাকার বাক্সটি রাখবে। সেখানে একটা আলমারি ছিল। আলমারিটি খুলতেই সে সেখানে ওই বাক্সটি পেয়েও যায়। ফলে সে অনেকটা খুশি হয়ে যায় এবং দ্রুত সেটা নিয়ে চলে আসতে যায়। ঠিক তখনই দেখা যায় বাক্সের সাথে একটা কাপড় আটকে আছে। সে ওই কাপড়টি ছাড়ানোর চেষ্টা করে, তবে এতে লাভ না হলে সে বাক্সটি রেখে এবার কাপড়টি টেনে বের করতে আরম্ভ করে। তবে এই কাপড় যেন একদমই শেষ হচ্ছিল না। যত সে টানছিল ভেতর থেকে ততই কাপড় বের হচ্ছিল। নুগি অবাক হয়ে যায় এবং এভাবেই টানতে থাকে। এক পর্যায়ে সেখান থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর মূর্তি, যা দেখে নুগি ভয়ে ছিটকে গিয়ে পড়ে। কাপড়টি গায়েব হয়ে গিয়েছিল, আর এক মুহূর্ত দেরি না করে সে ওই বাক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। বাড়িতে ফিরে সে ওই বাক্সের তালা ভেঙে ফেলে, আর এরপর ওই বাক্সটি খুলতেই সে চমকে যায়। এর ভেতরে কোনো টাকা ছিল না, বরং ছিল ওই বিশেষ ছুরিটি, যেটা এইভাবে যত্ন করে উঠিয়ে রাখা হয়েছিল আলমারিতে। অর্থাৎ এটা টাকার থেকে কোনো অংশে কম মূল্যবান ছিল না। তবে বেচারা নুগির তো টাকাই প্রয়োজন ছিল, যে কারণে সে একদমই হতাশ হয়ে পড়ে। এত কষ্ট তার জন্য বিফল হয়ে গিয়েছিল, যে কারণে সে ওই বাক্সটি এবার একটা কাপড় দিয়ে ঢেকে তার বিছানার নিচে রেখে দেয়। এইসব নিয়েই চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তার দরজায় কেউ ধাক্কাতে আরম্ভ করে। তার মনে হয় হয়তোবা তার মা অথবা তার বোন ধাক্কাচ্ছে। তবে দরজা খুলতেই দেখা যায় সেখানে কেউই নেই, বরং কিছুটা দূরে কেউ একজন নাচছে, যার কিনা পরনে ওই সবুজ কাপড়টি ছিল, যেটা সে আলমারির ভেতরে দেখেছিল। সে এখানে মেয়েটিকে প্রশ্ন করতে থাকে যে সে কে, এখানে কি করছে আর কি চায়। এ কথার কোনো উত্তর দিচ্ছিল না মেয়েটি। হঠাৎ করেই চারিদিক অন্ধকার হয়ে যায়। নুগি এবার চারিপাশ খুঁজতে থাকে। কোনো এক মেয়েলি কণ্ঠস্বর তাকে ডাকছিল, তার কাছে যেতে বলছিল। নুগি বুঝতে পারছিল না আশেপাশে কে রয়েছে। আমরা তখনও তার পেছনে ওই ভয়ানক মেয়েটিকে নাচতে দেখতে পাই। এবার তার চেহারাও আমরা দেখতে পাই। নুগি মেঝের কাঠি জ্বালিয়ে সেদিকেই দেখছিল। সে এগিয়ে গিয়ে বলে তার বাড়ি থেকে চলে যেতে। ঠিক তখনই মেঝের কাঠিটি শেষ হয়ে যায়। সে আরেকটা কাঠি জ্বালাতে যায়। হুট করে ওই ভয়ানক মেয়েটি তার কাঁধে চড়ে বসে এবং ভয়ানকভাবে হাসতে থাকে। নুগি কিছুতেই তাকে ছাড়াতে পারছিল না। কোনো মতে অনেক চেষ্টার পর সে তাকে ছাড়িয়ে দেয় এবং নিচে পড়ে যায়। নিজেকে সামলে উপরে তাকাতেই দেখতে পায় কেউ একজন তার উপর হামলা করছে। আর এই ভয়ানক স্বপ্ন দেখা মাত্রই তার ঘুম ভেঙে যায়। নুগির কাছে মনে হচ্ছিল এই সব কিছু এই মাত্রই তার সাথে ঘটেছে। তার কাছে মনেই হচ্ছিল না যে এটা স্বপ্ন ছিল। ঘুম ভাঙতেই তার মুখ থেকে রক্ত বের হয়ে আসে। এমন সময় আবারও দরজা ধাক্কানোর আওয়াজ শোনা যায়। এবার নুগি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে বিছানার নিচে ওই বাক্সটি আছে কিনা চেক করে। সে সেটা বের করে নিয়ে আসে এবং খাটের উপর রেখে আবারও সেটার মুখ খোলে। তখনই ছুরিটি অদ্ভুতভাবে হাওয়ায় ভাসতে আরম্ভ করে, যা দেখে নুগি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আবার সেটা আচমকা বাক্সে গিয়ে পড়ে এবং বাক্সটি আবারও আপনা আপনি বন্ধ হয়ে যায়। নুগি কিছুই বুঝে উঠতে পারছিল না। সে সেটা খুলে ছুরিটি হাতে নেয়। তখনই সেখানে কোনো এক শক্তির উপস্থিতি টের পাওয়া যায়, যে কিনা নুগিকেই দেখছিল। এভাবেই কেটে যায় ওই রাতটা। পরদিন সকালে আমরা নুগিকে তার বসের কাছে আসতে দেখতে পাই, যেখানে সে ওই ছুরিটিও তার বসের কাছে নিয়ে এসেছিল। সে এনশিয়ান ড্যাগার বা ছুরিটি দেখে অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়ে। এরকম কিছুর খোঁজই তো সে এতদিন যাবৎ করছিল।
এটা তার দোকানের মান সম্মান আরও বেশি বাড়িয়ে দিবে। বিক্রি করলে সে অনেক দামও পাবে। এই সব কিছু নিয়েই সে বলছিল নুগির সামনে। ছুরিটি দেখে সে বলে দিতে পারে যে এই ছুরিটি আসলে কোন যুগের। নুগি জানতে চায় এটা বিক্রি করলে কেমন দাম পাওয়া যাবে। তখন উত্তরে তার বস জানায় এটা বিক্রি করলে তাদের ইন্দোনেশিয়ান রুপির 100 মিলিয়ন রুপি পাওয়া যাবে, যা অনেক বেশি। তো এই টাকার লোভে নুগি এখানে মিথ্যা বলতে থাকে যে গতকাল সে তার বাড়ি পরিষ্কার করার সময় এই ছুরিটি পেয়েছে। হতে পারে এটা তার বাপদাদা বা পূর্বপুরুষের। তবে তার বসের ধারণা ছিল এই ধরনের ড্যাগার এমনি এমনি কারোর কাছে আসে না। তাই সে দেখার চেষ্টা করছিল যে এই ড্যাগারের ভেতরে কোনো কিছু লুকানো আছে কিনা। এ কারণেই সে একটা রিচুয়াল পারফর্ম করতে আরম্ভ করে। সে ছুরিটির সামনে ধরে মন্ত্র পড়তে থাকে, আর এই মন্ত্র পড়তে পড়তে সে যেন কোথাও একটা হারিয়ে যায়। মন্ত্রের তালে তালে আশেপাশের সবকিছু পরিবর্তন হতে থাকে। লাইটগুলো ফ্লিকার করতে থাকে, সব জিনিসপত্র নিচে পড়তে থাকে, কাঁচ ফেটে যায়। নুগি অনেকবার চেষ্টা করে বসকে ডেকে তার হুঁশ ফেরানোর, তবে এতে কোনো লাভ হচ্ছিল না। ওই জায়গায় আমরা ওই শক্তির আবির্ভাব দেখতে পাই যাকে গত রাতে দেখেছিলাম। কিছু সময়ের মধ্যেই বস আবারও সবকিছু নিয়ন্ত্রণ করে ফেলে। সে এই ঘটনায় এত বেশি ঘাবড়ে গিয়েছিল যে সে তখনই ওই ছুরিটি নুগিকে দিয়ে এখান থেকে চলে যেতে বলে। সে বলে এই বস্তু কিছুতেই তার দোকানে সে রাখবে না। নুগির কোনো ধারণাই নেই এই বস্তু কতটা ভয়ানক হতে পারে। এই কথা বলে সে নুগিকে সেখান থেকে চলে যেতে বলে এই ছুরিটি নিয়ে। সে এত বেশি রেগে গিয়েছিল যে সে নুগিকে চাকরি থেকে বের পর্যন্ত করে দেয়। সে বলে যে সে নুগি বা এই ছুরির সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চায় না। এখন নুগিও বেচারা হতাশ হয়ে সেখান থেকে রওনা দেয়। বাজারের মধ্য দিয়ে সে যখন যাচ্ছিল তখন হঠাৎ করেই কেউ যেন তাকে পিছ থেকে চোর বলে ওঠে। দেখা যায় আশেপাশের সবার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। সকলে তাকে চোর বলে সম্বোধন করছে এবং তাকে ঘিরে ধরেছে। সকলের চোখ কালো, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সবাই যেন তার গলা চেপে ধরতে চাইছে। নুগি নিজেই নিজের গলা চেপে ধরে এবং হাওয়ায় ভাসতে থাকে। ওই সময় কয়েকজনের ডাকে তার হুঁশ ফেরে। সে দেখতে পায় সবকিছুই তো স্বাভাবিক। সকলে তো তার অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে তাকে দেখছে। ফলে নুগি কি করবে তা বুঝতে না পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে সামান নার্তোর ব্যবসা তো বন্ধ হয়ে পড়েছিল, কেননা তার কাছে তার প্রধান অস্ত্র ওই ড্যাগার নেই, সেটা চুরি হয়ে গিয়েছে। তাই তো সে ধ্যানে বসে দেখার চেষ্টা করছিল যে ওই ছুরিটি এখন কোথায় আছে। তখনই সেখানে ব্রত আসে এবং তাকে বলে সে সব জায়গায় খুঁজেছে, কোথাও ছুরিটি পায়নি। সে কি নিশ্চিত যে সে ওই রাতে ছুরিটি উঠিয়ে রেখেছিল? নার্তো এখানে ভয়ে ভয়ে হ্যাঁ বলে, কেননা ওই ছুরির উপর তার জীবন নির্ভর করে। সে ওই ছুরি কিছুতেই এই জায়গা সেই জায়গা রাখবে না। সে সেটা উঠিয়ে রেখেছিল, এখন পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটা তাকে চিন্তায় ফেলেছে, কেননা পূর্ণিমার রাত খুব শীঘ্রই আসবে। তার আগে যদি ছুরিটা না পাওয়া যায়, এটুকু বলতেই তার হাত পা বাঁকাতে শুরু করে। সে ছটফট করতে করতে ঘুরিয়ে পড়ে। ব্রত তাকে সামলানোর চেষ্টা করতে থাকে। পর মুহূর্তেই দেখা যায় তার হাত পা পুরো শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। সে এখানে ব্রতকে ডেকে রোসো নামক একজন লোককে ডাকতে বলে, তবে ব্রত বলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যা শুনে এবার নার্তো বলে যে তাহলে যেন সে লক্ষ্মীকে ডেকে আনে। সে শেষবারের মতো তার সাথে দেখা করতে চায়। অন্যদিকে নুগিকে দেখা যায় যে কিনা বাড়িতে ফিরেই দেখতে পায় তার বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে আছে। একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে, যার ভেতরে তার বাড়ির সব জিনিসপত্র। টিটোর গুন্ডারা তার বাড়িতে পৌঁছে গিয়েছিল তার খোঁজে। তাকে খুঁজে না পেয়ে তারা বাড়ির সব জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছিল। তারি এবং নুগি তাদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে। এই কাজে ব্যর্থ হয়ে নুগি ভেতরে প্রবেশ করে দেখতে পায় সেখানে একটা লোক তার মাকে শাসাচ্ছে। সে গিয়ে তার মাকে এক সাইডে নিয়ে যায় এবং বোঝায় এই সব কিছু নিয়ে সে যেন চিন্তা না করে। সে তাকে পরে সবকিছু খুলে বলবে। একথা বলে সে ওই গুন্ডাদের প্রধানের সাথে আলাদাভাবে কথা বলতে চায়। সে তাদেরকে দিনাজ শোধ করার জন্য ওই ছুরিটি দিতে চায়, যা দেখে লোকটি হাসতে আরম্ভ করে এবং বলে তার বস কি কোনো সামান যে এই ছুরি দিয়ে সে কালো জাদু করবে। একথা বলে সে ওই ছুরি নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এমনকি থুথু মেরে সে ওই ছুরিটি দূরে ফেলে দেয়, যা দেখে ঘাবড়ে যায় নুগি। সাথে সাথে সজোরে আশেপাশের দরজাগুলো বন্ধ হতে থাকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছুরিটি হাওয়ায় ভাসতে আরম্ভ করে এবং সেটা সজোরে চলে যায় ওই লোকটির কাছে। লোকটি এখানে নিজের হাত পা কন্ট্রোল করতে পারছিল না।
এক হাত দিয়ে সে নিজের জিহবা টেনে ধরে, অন্য হাত দিয়ে ওই ছুরি ধরে সে নিজের জিহ্বাই কেটে ফেলে। নুগি এবং তার সাথী তাকে ডেকে হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে সকলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, বিশেষ করে সুমি এবং তারি। নুগি মায়ের কাছে ক্ষমা চায়, তবে সুমি তার সাথে কোনোরকম কথা না বলেই কাঁদতে কাঁদতে চলে যায়। তখন তারি গিয়ে নুগিকে কনফ্রন্ট করে এই সকল লোনের ব্যাপারে। নুগি এখানে এই ব্যাপারে বলতে গিয়ে মুখ ফসকে তার চুরির ব্যাপারেও বলে ফেলে, যা শুনে সুমি এবং তারি ভীষণ কষ্ট পায়। তারি তো কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে যে সে কেন চুরি করতে গিয়েছিল নার্তোর বাড়িতে, সে যেন ওই ছুরি ফেরত দিয়ে আসে। তবে নুগি এটা করতে চাইছিল না, কেননা এতে করে সে চোর অপবাদ পাবে, এছাড়া তাকে পুলিশেও দেওয়া হতে পারে। তবে শেষমেশ যখন তার মা সেখানে চলে আসে এবং তাকে বলে ওই ছুরিটি ফেরত দিয়ে আসতে, তখন সে চুপ হয়ে যায় এবং মায়ের কথা মেনে নেয়, যে কিনা বাবা নার্তোর অসুস্থতার কথা শুনে ফিরে এসেছিল শহর থেকে। ব্রত তাকে তার বাবার কাছে নিয়ে যায়, যেখানে বাবার রুমে ঢুকেও সে তার বাবার কাছে যেতে চাইছিল না, যেন তার মনই মানছিল না। তবুও সে ব্রতর কথায় তার পাশে গিয়ে বসে। নিজের শেষ সময় চলে এসেছে বুঝতে পেরে নার্তো এখানে তার মেয়ে লক্ষ্মীর কাছে ক্ষমা চায়, তার জীবনে এত সব সমস্যা সৃষ্টি করার জন্য। ক্ষমা চেয়ে সে তার মেয়ের দিকে হাত বাড়িয়ে দেয়। তবে লক্ষ্মী তো এত বেশি কষ্ট পেয়েছিল যে সে তার বাবার দিকে ফিরেও তাকায় না, যদিও তার ভীষণ কষ্ট হচ্ছিল বাবার জন্য। এখন পরদিন সকালের দৃশ্য দেখা যায়, যেখানে টিটো বারবার মেসেজ করছিল নুগিকে আজই টাকা শোধ করার জন্য, তা না হলে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হবে। নুগি এই ব্যাপারটা নিয়ে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। এরই মাঝে আসে তারি এবং জিজ্ঞাসা করে যে সে ওই ড্যাগারটা ফিরিয়ে দিতে যাচ্ছে কিনা, সে যেন এখনই সেটা ফিরিয়ে দিয়ে আসে, দরকার হলে তারি তার সাথে যাবে। তবে নুগি তাকে মানা করে দেয়, সে বলে যে তার দোষ সে নিজের ঘাড়েই নিবে। একথা বলে সে তখনই রেডি হয়ে ওই ড্যাগারটা নিয়ে বেরিয়ে পড়ে। তখনই নুগির মনে পড়ে যায় ওই খরিদ্দারের কথা, যে কিনা তাকে বলেছিল তার কাছে যদি এরকম ভালো কোনো ছুরি আসে তাহলে যেন সে তার সাথে যোগাযোগ করে। ফলে নুগি এই ছুরি ফেরত দেয় না, বরং এটা নিয়ে চলে যায় ওই খরিদ্দারের কাছে, যে কিনা ওই ছুরিটি পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। সে খুশিতে ইন্দোনেশিয়ান রুপির 50 মিলিয়ন রুপি সে তাকে দিতে চায়, যা শুনে নুগিও খুশি হয়ে যায়। লোকটি এখানে নুগির কাছে তার ব্যাংক অ্যাকাউন্ট চাইলে নুগি বলে তার ব্যাংক অ্যাকাউন্ট নেই, বরং তাকে ক্যাশে পে করতে। তাই লোকটি এবার ছুরি হাতে নিয়েই খুশি খুশি চলে যায় টাকা আনতে। সে তার কালেকশন রুমে গিয়ে একটা আলমারির ভেতরে ছুরিটি রেখে দেয়, আর এরপর একটা ড্রয়ার থেকে টাকা বের করতে আরম্ভ করে। তখনই হঠাৎ করে ওই আলমারির ভেতর থেকে আওয়াজ ভেসে আসে, সেটা কাঁপতে থাকে, যা দেখে লোকটি এবার আলমারির কাছে চলে যায় এবং আলমারির দরজা খুলে। দরজা খুলতেই সে চমকে ওঠে, ছুরিটি আপনা আপনি তার দিকে এগিয়ে আসছিল। সে ওই ছুরিটি আটকানোর অনেক চেষ্টা করতে থাকে, তবে এতে কোনো লাভ হয় না। বাইরে থেকে তার ছটফট করার আওয়াজ শুনতে পায় নুগি। দেখা যায় ছুরিটি তার গলায় ঢুকে গিয়েছে এবং সে মারা গিয়েছে। নুগি যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে এই সব কিছু ঘটে গিয়েছিল, ফলে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। ফেঁসে যাওয়ার ভয়ে সে দ্রুত ছুরিটি তার হাত থেকে নিয়ে নেয় এবং সেখান থেকে তখনই বেরিয়ে পড়ে। এদিকে রাতের বেলা বাবার সাথে ছবি দেখছিল লক্ষ্মী। সে বুঝতে পারছিল যে তার বাবা আজ রাতেই মারা যাবে, কেননা আজই হলো পূর্ণিমার রাত। তাই তো সে চাঁদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। ব্রত এসে তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই এবং জানতে পারি এই ছুরির ইতিহাস। মূলত লক্ষ্মীর মা অনেক বেশি অসুস্থ ছিল, তার পুরো শরীর ক্ষতে ভরে গিয়েছিল। ছোট্ট লক্ষ্মী তখন তার পাশে বসে কাঁদছিল। এই পরিস্থিতি দেখে নার্তো হাতে হাত রেখে বসে থাকতে পারে না, বরং সে ব্রতকে তার পরিবারের দিকে খেয়াল রাখতে বলে বেরিয়ে পড়ে এবং সমুদ্রের তীরে গিয়ে সে রিচুয়াল করতে আরম্ভ করে। দিনের পর দিন সে সেখানেই বসে থাকে, আর এভাবেই প্রায় 30 দিন কেটে যায়। তার এই রিচুয়ালের ফলস্বরূপ সমুদ্রের পানি থেকে ভেসে আসে একটা বিশেষ ছুরি। এই ছুরি দিয়ে তার স্ত্রীকে সুস্থ করা সম্ভব ছিল, তবে এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। সে যতক্ষণে এই ছুরি নিয়ে বাড়িতে ফেরে ততক্ষণে তার স্ত্রী অলরেডি মারা গিয়েছিল, যা দেখে সে কান্নায় ভেঙে পড়ে, ছুরিটি হাত থেকে ফেলে দেয়। আর ঠিক তখনই পরিবর্তন ঘটে লক্ষ্মীর মধ্যে। সে চিৎকার করে ওঠে এবং দেখা যায় তার মধ্যে প্রবেশ করেছে কোনো এক ভয়ানক শক্তি। এটাই ছিল নীল ওরপাতি। তাকে ডাকা হয়েছিল কাউকে সুস্থ করার জন্য।
তবে সে আর বেঁচে নেই। এই ব্যাপারটা নিয়ে সে নার্তোর উপর রেগে গিয়েছিল, তাই সে এখানে নার্তোকে তার দাস হয়ে থাকতে বলে সারা জীবনের জন্য। আর এর প্রমাণস্বরূপ সে তার মেয়ের রক্ত চায়। নার্তো এখানে আর কোনো উপায় না পেয়ে তার মেয়ের হাতে কেটে দেয় ওই ছুরি দিয়ে। সাথে সাথে নীলোরপাতি শান্ত হয়ে যায়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি লক্ষ্মী মূলত নীলোরপাতিকে নিজের মধ্যে ধারণ করে রেখেছে এত বছর ধরে। আর এই কারণেই তাকে প্রয়োজন ছিল তার বাবার প্রতি পূর্ণিমার রাতে, যাতে করে একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে সে ওই ছুরিকে গোসল করাতে পারে। এভাবেই সে নিজের দাসত্ব ওই শক্তিকে প্রমাণ করত। কিন্তু এখন তো ছুরি নেই, এর মানে সে রিচুয়ালও করতে পারবে না। আর এমনটি হলে ওই শক্তি তাকে একদিনও বাঁচতে দিবে না। সেই সাথে তার বাবার মৃত্যুর সাথে সাথেই সে পুরোপুরিভাবে ফেঁসে যাবে ওই ড্যাগারে। আর এর জন্য তাদের খুঁজতে হবে একই জন্মদিনের একজন ব্যক্তিকে, যাকে তারা ওই ছুরির নতুন মালিক বানাতে পারবে। এরই মাঝে নার্তোর শরীর খারাপ হতে শুরু করে। সেখানে আমরা ওই শক্তিকে দেখতে পাই, যে কিনা নিজের সবুজ রঙের ওই কাপড়টি ছুঁড়ে মারে নার্তোর দিকে। সাথে সাথে ওই কাপড় চারিদিক থেকে পেঁচিয়ে যায় তার গলায়। শক্তিটি চারপাশ দিয়ে তার দম বন্ধ করে তাকে মেরে ফেলতে চাইছিল। সে ছটফট করতে থাকে এবং তার মুখ থেকে কালো লিকুইড বের হয়ে আসে। এরই মাঝে সেখানে লক্ষ্মী এবং ব্রত আসে, তবে তারা কিছুই করতে পারে না। তাদের সামনেই নার্তো ছটফট করতে করতে মারা যায়। কান্নায় ভেঙে পড়ে লক্ষ্মী। পরদিন তাকে দাফন করা হয়। সেখানে রসু নামের ওই ব্যক্তিও এসেছিল, যে কিনা তার বাবাকে সাহায্য করেছিল এই ড্যাগারকে কন্ট্রোল করতে। লক্ষ্মী তার কাছে কোনো উপায় চায় এই ড্যাগারের হাত থেকে বাঁচার। রসুর মতে একটা উপায় আছে, তবে এর জন্য আগে ড্যাগারকে খুঁজে বের করতে হবে। ড্যাগার পাওয়ার পর তার কি কি করতে হবে সবকিছু সে তাকে বলে দেয়। ড্যাগারটি অন্য কাউকে দিতে হলে তার জন্য একটা বলিরও প্রয়োজন হবে। এখন এখান থেকে দৃশ্য বদলে যায় এবং আমরা দেখতে পাই নুগিকে, যে কিনা এবার ওই ড্যাগারটি নিয়ে পৌঁছে গিয়েছিল টিটোর কাছে। সে তাকে এই ড্যাগারের মূল্য সম্পর্কে ধারণা দেয়। প্রথমে তো টিটোর একদমই বিশ্বাস হচ্ছিল না। পরবর্তীতে সে এই ব্যাপারে ইনফরমেশন নেয় এবং যখন সে নিশ্চিত হয় যে এই ড্যাগারের মূল্য অনেক বেশি, তখন সে নুগির প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে ওই সময় আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সুমির শরীর ভীষণ খারাপ করতে শুরু করেছিল। তার ডাক শুনে তারি সেখানে আসে। তার গায়ে অনেক বেশি জ্বর ছিল, পায়ে ব্যথা করছে, যা শুনে তারি চাদর সরাতেই চমকে ওঠে। তার পায়ের সব ক্ষত আবারও ফিরে এসেছিল, আগের থেকেও ভয়ানকভাবে। আমরা দেখতে পাই ওই পুটলিটা, যেটার ভেতর থেকে কালো লিকুইড বের হতে শুরু করেছিল। অর্থাৎ এখন নার্তোর ওই কালো জাদুও কোনোভাবে তাকে প্রোটেক্ট করতে পারছিল না। আর এর কারণ ছিল তার ছেলে নিজে। এইসব কিছু না জানা নুগি তো তখনও টিটোর সামনেই বসেছিল। টিটো এখানে তার কাগজপাতি তাকে দিয়ে দেয় এবং বলে তার সব লোন মুক্ত, তবে একটা শর্ত আছে, আর সেটা হলো এই ছুরি বিক্রির কোনো টাকার কোনো অংশই সে পাবে না। এই প্রস্তাবে রাজি হয়ে যায় নুগি। সে লোন মুক্ত হয়েছে এটা ভেবেই খুশি ছিল। সেখান থেকে সে বের হয়ে যাচ্ছিল। এমন সময় তারি তাকে কল করে এবং মায়ের অসুস্থতার ব্যাপারে জানায়, যা শুনে সে বাড়ির দিকে যাবে ঠিক তখনই পিছ থেকে আওয়াজ ভেসে আসে। পিছে ঘুরতেই সে দেখতে পায় ভয়ানক দৃশ্য। টিটোর গলায় একটা দড়ি পেঁচিয়ে গিয়েছে, বুকের ভেতরে ওই ছুরি বিদ্ধ। দড়ি আপনা আপনি উপরে উঠে সে সেখানেই মারা গিয়েছে। শুধুমাত্র সেই নয়, তার গুন্ডারাও আশেপাশে সব মরে পড়ে আছে, যা দেখে নুগি বুঝতে পারে এই সব কিছু ওই ছুরির কারণেই হয়েছে। তাই তো আর এক মুহূর্ত দেরি না করে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে আসে। ফিরতে ফিরতে যদিও রাত হয়ে গিয়েছিল, তবে তার মুখের দাগগুলো দেখে তারই অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সে তাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে এগুলো কি নার্তো তাকে মেরে করেছে। সে কোনো কথার উত্তর না দিয়ে রুমে চলে যায়। তার পিছু পিছু তারিও যায়। তখন সে তারিকে বলে যে সে তার কথা মেনে ওই ছুরিটি দিয়ে এসেছে। একথা বলতেই হঠাৎ করে আলমারির ভেতরে আওয়াজ হয়ে ওঠে, কেউ যেন ভেতর থেকে নক করছিল। নুগি নিষেধ করার পরও তারি আলমারি খোলে এবং তার ভেতর থেকে বাক্সটি বের করে নিয়ে আসে, যার ভেতরে ওই ছুরি দেখে সে অনেক বেশি রেগে যায় নুগির উপর। নুগি তো হতবাক হয়ে গিয়েছিল, কেননা এই ছুরি তো টিটোর মধ্যে বেঁধেছিল যখন সে লাস্ট টাইম দেখেছিল। সে তো সেটা নিয়ে আসেনি, তাহলে এটা ফেরত আসলো কি করে? তারি এখানে তাকে উল্টোপাল্টা বলতে থাকে। সে কোনো কথারই উত্তর দিতে পারছিল না। এবার তারি ঠিক করে যে সে যদি এই ছুরি থেকে মুক্ত না হতে পারে তাহলে দরকার হয় তারই হবে। একথা বলেই সে ওই ছুরি নিয়ে বেরিয়ে যায়।
নুকি তাকে আটকানোর জন্য তার পিছে পিছে ছুটতে থাকে। তারি তার কোনো কথা শোনে না এবং ওই ছুরিটি নিয়ে গিয়ে পাশের ঝিলের ভেতরে ফেলে দেয়। আর এরপর কাঁদতে কাঁদতে সে ভেতরে চলে আসে। নগিও বুঝতে পারছিল না যে সে কি করে এই ছুরির হাত থেকে মুক্তি পাবে। অন্যদিকে তারি তখনই অজু করতে আরম্ভ করে নামাজ পড়ার জন্য। এদিকে নুগি ছটফট করতে আরম্ভ করেছিল, কেননা চারিপাশ থেকে সে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পারছিল। আশেপাশে আমরা ওই শক্তির উপস্থিতিও টের পাই, যে কিনা নুগিকে কন্ট্রোল করার চেষ্টা করছিল। নুগি বুঝতে পারছিল এই কণ্ঠস্বর ওই শক্তির। সে ছটফট করছিল ওই কণ্ঠস্বর না শোনার জন্য, তবে এতে কোনো লাভ হচ্ছিল না। হঠাৎই সবকিছু থেমে যায় এবং কাঁপতে শুরু করে পাশের আলমারিটি। নুগি অবাক হয়ে যায়। আলমারির দরজা তার সামনেই আপনা আপনি খুলে যায়। তার ভেতর থেকে নুগি বের করে নিয়ে আসে ওই বক্সটি, যেটা খুলতেই সে চমকে ওঠে। তার ভেতরে আবারও ওই ছুরিটি ফেরত চলে এসেছিল, তবে সেটা তো তার সামনেই তারই পানিতে ফেলে দিয়েছিল। তাই তো রাগের মাথায় এবার নুগি সেই বক্স ধরেই ফেলে দেয়। সাথে সাথে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। নুগি ঘাবড়ে গিয়েছিল। আশেপাশের সব আসবাবপত্র পড়তে শুরু করেছিল। সবকিছু নড়ছিল এবং লাইটগুলো ফ্লিকার করছিল। এভাবেই নুগি ছটফট করতে করতে হঠাৎ করে দেখতে পায় সশরীরে তার সামনে দাঁড়িয়ে আছে নীল ওরপাতি। সে তাকে বলে তার সামনে মাথা নত করতে, তাহলে সে পুরো দুনিয়া তাকে এনে দিবে। একথা বলেই সে ভয়ানকভাবে হাসতে থাকে। নুগি দেখতে পায় তার হাতে ছুরি চলে এসেছে, যেটা সে কিছুতেই তার হাত থেকে সরাতে পারছিল না। এর ফলে সে ছটফট করতে করতে রুম থেকে পালিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই তার সামনে ওই শক্তি চলে আসলে নিগি ওই ছুরি দিয়ে তার উপরই আঘাত করে। সে নিগির হাত ধরে ভয়ানকভাবে হাসতে থাকে। আর এরপর চিৎকার শুনে নিগির হুঁশ ফেরে। তার সামনে তো ওই শক্তি নয়, বরং তার নিজের বোন তারই ছিল, যার বুকে সে ওই ছুরি ঢুকিয়ে দিয়েছিল। তার মা এখানে এসে তার হুঁশ ফেরায়। নিজের বোনের রক্তাক্ত শরীর দেখে সে একদমই হতভম্ব হয়ে যায়। তখনই তার মায়ের শরীরও খারাপ হতে শুরু করে। মা এবং বোনকে বুকের উপর নিয়ে অসহায়ের মতো কাঁদতে থাকে নুগি। অন্যদিকে জন্ম তারিখ নেওয়া ওই ফর্মগুলো চেক করছিল লক্ষ্মী। সে দেখার চেষ্টা করছিল তার জন্মদিনের সাথে কার জন্মদিন মিল খায়। এ কারণেই মূলত চিকিৎসার আগে নার্স সকলের জন্ম তারিখ লিখে রাখত। সেখান থেকেই লক্ষ্মী জানতে পারে নুগি এবং তার জন্মদিন একই দিনে এবং একই ক্ষণে। এর মানে ছুরির নতুন দাস তাকে বানানো সম্ভব। যার কথা নিয়ে সে ভাবছিল সেই তখন তার দৌড়ে এসে হাজির। আমরা নুগিকে দেখতে পাই যে কিনা ছুরি নিয়ে চলে এসেছিল তাদেরকে ফেরত দিতে। ব্রত যখন বুঝতে পারে নুগি সেই চোর যার কারণে নার্তোর মৃত্যু ঘটেছে, তখন সে নুগির উপর ভীষণ চিৎকার চেঁচামেচি করতে থাকে। যা শুনে লক্ষ্মী বেরিয়ে আসে এবং নুগির পরিচয় জেনেই সে তাকে থামিয়ে দেয়। সে বুঝতে পেরেছিল যে নুগি সেই ব্যক্তি যার মাধ্যমে সে নিজে মুক্ত হতে পারবে, তাই সে এখানে ঠান্ডা মাথায় ব্যাপারটা হ্যান্ডেল করে। ব্রত এখানে চুপ হয়ে যায় যখন সে জানতে পারে নুগি এই ছুরিটি চুরি করার পর থেকে তার সাথে কি কি ঘটেছে। তার মা এবং বোন এখন মৃত্যুর মুখে, যেটা শোনার পর লক্ষ্মী সুযোগ পেয়ে যায়। সে নুগিকে বোঝাতে থাকে যে তার মায়ের যেহেতু এই ছুরির মাধ্যমেই রোগমুক্ত হয়েছিল, তাই এই ছুরিটি চুরি করার কারণেই তার এই সমস্যা আবারও ফিরে এসেছে। তাই এই অভিশাপ মুক্ত করার জন্য তাদের একটা রিচুয়াল করতে হবে তার মায়ের উপর, যে রিচুয়াল নুগিকে নিজেই করতে হবে। নুগি এই প্রস্তাবে রাজি হয়ে যায় নিজের মাকে বাঁচানোর জন্য। আজ রাতেই এই রিচুয়ালটি করতে হবে, যে কারণে রাতের বেলা যখন সকলে ঘুমিয়েছিল তখন নুগি প্রথমেই তার বোন তারিকে আগে আটকে দেয়, যাতে করে সে বাধা প্রদান না করতে পারে এই রিচুয়ালে। লক্ষ্মী গিয়ে সমুদ্র থেকে পানি নিয়ে আসে। এখানে লক্ষ্মী সবকিছু রেডি করে রিচুয়ালের জন্য বের হতে যাচ্ছিল, তখন ব্রত তাকে বাধা দেয় এবং তাকে বলে এইভাবে রিচুয়াল করা একদমই ঠিক হবে না। তার উচিত সবকিছু প্রপারলি করা, সবকিছু জানিয়ে শুনিয়ে। তবে এই প্রস্তাবে লক্ষ্মী একদমই রাজি ছিল না। সে বলে ব্রত যেন তার পথের কাঁটা হয়ে না দাঁড়ায়। যদি সে তাকে সাহায্য না করতে চায় তাহলে ঠিক আছে, লক্ষ্মী একাই সবকিছু সামনে নিবে। এই কথা বলে সে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে এবং পৌঁছে যায় নুগির বাড়িতে। সেখানে গিয়ে সে কাপড় বদলে আবারও রিচুয়ালের জন্য সবকিছু রেডি করতে থাকে। সেই রিচুয়ালে বলি হিসাবে ব্যবহার করতে চাইছিল নুগির মা সুমিকে, যে কারণে সে নুগিকে মিথ্যা বলে যে রিচুয়াল করার সময় সুমির রক্তের প্রয়োজন হবে, তাই সে যেন তাকে নিয়ে আসে। নুগিও তার কথা মতো সবকিছু করতে থাকে।
এখন লক্ষ্মী নুগিকে ওই ছুরিটি দেয় এবং বলে তার মায়ের হাতে একটা কাঠ বসাতে, যাতে করে রিচুয়াল তারা শুরু করতে পারে। নুগির খারাপ লাগছিল, তবুও সে তার মায়ের হাতে ওই ছুরি দিয়ে কেটে দেয়। যে রক্ত সে একটা পাত্রে কালেক্ট করতে থাকে। অন্যদিকে ওই সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায় তারির। তার ফজরের নামাজ পড়ার সময় হয়ে গিয়েছিল। তবে সে অজুর জন্য বের হতে দরজা খুলতে গেলেই দেখতে পায় দরজা তো বন্ধ। সে জানালা দিয়ে দেখতে পায় তার মা বিছানায় নেই। ফলে সে এবার চিন্তিত হয়ে পড়ে। সে তার মা এবং ভাইকে ডাকতে থাকে, তবে কারোর কোনো সাড়া পাওয়া যায় না। এদিকে কালো জাদু করছিল তার ভাই। রিচুয়ালের জন্য সে নিজের হাতেও ওই স্থানটায় কাঠ বসায় যেখানে লক্ষ্মীর কাটা ছিল। একদিকে রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল, অন্যদিকে তারই দেখতে পায় শুধুমাত্র দরজা না, জানালা পর্যন্ত সে খুলতে পারছে না। তার ডাককে ইগনোর করে এই রিচুয়ালে বসে থাকে নুকি। এদিকে রিচুয়াল শুরু করে দেয় লক্ষ্মী। ওই ছুরি নিয়ে সে মন্ত্র পড়তে আরম্ভ করে এবং ওই শক্তিকে ডেকে বারবার বলতে থাকে তার আত্মাকে মুক্ত করতে। তার বদলে সে একটা অফারিং তার জন্য রেডি করেছে। এভাবেই রিচুয়াল চলতে থাকে এবং এক পর্যায়ে লক্ষ্মীর ভেতরে নীলোরপাতি নিজে চলে আসে। তার চোখ সাদা হয়ে যায় এবং মুখে ভেসে ওঠে এক ভয়ানক হাসি। সে ভয়ঙ্করভাবে নাচতে আরম্ভ করে। এদিকে ওই সময় আমরা ব্রতকে দেখতে পাই, যে কিনা লক্ষ্মীকে আটকানোর জন্য সেখানে পৌঁছে গিয়েছিল। বাড়িতে প্রবেশ করার আগেই সে তারির ডাক শুনতে পায়। তাই তো তারিকে মুক্ত করার জন্য সে জানালার কাছে চলে যায়। সে জানালার থেকে সবকিছু সরায় এবং মুক্ত করে নিয়ে আসে তারিকে। তারি বুঝতে পারছিল না তাকে আটকে রেখেছিল কে। তখনই ব্রত তাকে সবকিছু খুলে বলে। সবটা জানার পর তারি তার ভাই নুগির জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, সেই সাথে তার মা সুমির জন্য। এদিকে লক্ষ্মী নুগির চারিদিকে ঘুরে ঘুরে রিচুয়াল করতে থাকে, যার এক পর্যায়ে আচমকা নুগি চোখ মেলতেই অবাক হয়ে যায়। তার আশেপাশে কোনো মানুষজন নেই। সে পৌঁছে গিয়েছিল ওই শক্তির দুনিয়ায়, অর্থাৎ জিনদের দুনিয়ায়, যেখানে তার শরীরের উপর তার নিজের কোনো কন্ট্রোল ছিল না। আশেপাশের সকলেই যেন কোনো এক রিচুয়ালের অংশ। তার পা রক্তফুলের পানি দিয়ে ধোয়া হয়, আর এরপর সে এগিয়ে যায় একটা সিংহাসনের দিকে। এরই মাঝে আসল পৃথিবীর দৃশ্য দেখা যায়, যেখানে সে তখনও ওই রিচুয়ালের মাঝখানে বসেছিল। আচমকা দরজা খুলে ভেতরে প্রবেশ করেছিল ব্রত এবং তারি, যাদেরকে দেখে লক্ষ্মী একটু ঘাবড়ে যায়। সে চাইছিল না এই রিচুয়ালে কোনো রকম ব্যাঘাত ঘটুক। ব্রত এবং তারি মিলে প্রথমে সুমিকে সেখান থেকে সরিয়ে নেয়, আর এরপর ব্রত চলে যায় লক্ষ্মী এবং তার ভেতরে থাকা নীলোরপাতিকে আটকাতে। এদিকে কাঁদতে কাঁদতে হুঁশ ফেরানোর চেষ্টা করছিল তারি তার ভাইয়ের। তবে নুগি তো তখনও পর্যন্ত ওই দুনিয়াতেই আবদ্ধ ছিল। সে এগিয়ে যাচ্ছিল ওই সিংহাসনের দিকে। তবে রিচুয়ালে কিছু তো ব্যাঘাত ঘটেছিল, যে কারণে সে আশেপাশে সবকিছু দেখে একটু আধটু অবাক হচ্ছিল, যা দেখে রেগে যাচ্ছিল লক্ষ্মী এবং তার ভেতরে থাকা ওই ভয়ানক শক্তি। ব্রত আবারও তাকে আটকাতে আসলে সে তাকে ছুরি দিয়ে আঘাত করে। তাদের দুজনের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। কেউ কারোর থেকে কোনো অংশে কম ছিল না। অন্যদিকে এবার তারির ডাক যেন শুনতে পাচ্ছিল নুগি। ওই জগতে সে ওই সিংহাসনে বসতে চাইছিল না, তবে তার নিজের শরীরের ওপর তো কোনো রকম নিয়ন্ত্রণই ছিল না। এরই মাঝে ফুল রক্তের পানি দিয়ে তাকে গোসল করানো শুরু হতে থাকে, যার ফলে আসল দুনিয়াতে ছটফট করছিল নুগি। শুধুমাত্র তাই নয়, ওই দুনিয়াতে একটা মুকুট এনে তার মাথায় পরিয়ে দেয় ওই শক্তি। সাথে সাথে সকলে তার সামনে মাথা নত করতে আরম্ভ করে। এদিকে ততক্ষণে ব্রতকে অনেকটা আহত করে ফেলেছিল লক্ষ্মী, যা দেখে এবার চিৎকার করে কাঁদতে শুরু করে তারি এবং তাকে থামতে বলে। যা শুনে এবার ওই শক্তি এগিয়ে যেতে শুরু করে তারির দিকে। ব্রত তাকে আবারও আটকাতে আসে। তারিও এখানে হাতের কাছে যা পায় সেটা তুলে নিয়ে আসে তাকে আটকানোর জন্য। একই সময় দুজনই আঘাত করে, যার ফলস্বরূপ লক্ষ্মীর গলায় ঢুকে যায় ওই ড্যাগার। তারি এমন কিছু করতে চায়নি, যে কারণে সে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ব্রতর কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল তার একমাত্র ভাইজি, যাকে সে ছোটবেলা থেকে মানুষ করেছে। তারও ভীষণ খারাপ লাগে এবং সে কাঁদতে থাকে। তবে তারির তো এইসব ভাবার বা দেখার সময় ছিল না। সে দৌড়ে চলে যায় নিজের ভাইয়ের কাছে। সে তার কানের কাছে গিয়ে ইস্তেগফার পড়তে আরম্ভ করে, যাতে করে সে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ওই দুনিয়া থেকে ফিরে আসতে পারে। সে বারবার ইস্তেগফার পড়তে থাকে না থেমে, যা ওই দুনিয়াতেও কানে বাজছিল নুগির। তার সামনে তখন নীলোরপাতি এসে হাজির হয়।
সে পুরোপুরিভাবে নিজের দাসে তাকে পরিণত করার জন্য তার দিকে ওই ড্যাগারটি তুলে দেয়। নুগিও এখানে হাতকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং ওই ড্যাগারটি হাতে নিয়ে নিতে চায়। সে সেটা হাতে তুলে নিতেই সামনের দিকে তাকায় এবং ওই সকল ব্যক্তিদেরকে দেখতে পায় যারা কিনা এর আগে এই ছুরির দাসে পরিণত হয়েছিল। তাদের অবস্থা এখন মর্মান্তিক ছিল। সকলেই তার দিকে মাথা নত করে রেখেছিল। সে এটা দেখে চিৎকার করে ওঠে। সকলে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আর ঠিক তখনই আসল দুনিয়াতে হুঁশ ফিরে আসে নুগির। তারই তখনও বারবার তাকে ইস্তেগফার করতে বলছিল। তার অনুপস্থিতিতে কি কি ঘটে গিয়েছে এই সব কিছু দেখে তো নুগি তখনও পর্যন্ত হতভম্ব। সে যেন মুখ মেলে কিছু বলতেই পারছিল না। তবুও বোনের বারবার বলায় সে শেষমেশ ইস্তেগফার পড়ে এবং সময় থাকতে বেঁচে যায় ওই ছুরির দাসত্ব হওয়া থেকে। এই ঘটনায় সে অনেক বড় শিক্ষা পেয়েছিল। এখন তার বাড়ির সামনে কোনো পুটলি ঝুলত না, বরং লাগানো ছিল একটা প্রবেশের দোয়া লেখা কাগজ। ভেতরে নামাজ আদায় করছিল তারা পুরো পরিবার মিলে একসাথে। সেই সাথে ওই ছুরিকে চিরতরে বন্দি করে রেখেছিল একটা কাচের বাক্সে, যেটা কখনোই আর খুলবে না বলে তারা ঠিক করে। এভাবেই তারা নিজেদের এবং অন্যদেরও ওই ছুরির হাত থেকে বাঁচিয়েছিল। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আমাদের যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।